না হলে মারা যাবে না। এখন আমাদের করোনাতে কয়জন মারা গেছে এ পর্যন্ত বাংলাদেশে? বাংলাদেশে এ পর্যন্ত কয়জন মারা গেছে? 6,000 সামথিং। আর ব্রাজিলে কত মারা গেছে? সবচেয়ে বেশি মারা গেছে বাংলাদেশে কোথায়? 6,350। তাহলে 6,350 জন। দেশের জনসংখ্যা কমে গেছে না? আর মানে একটা এপিডেমিক না হলে তো এত মানুষ মরতো না। বাংলাদেশে অনেক কম মারা গেছে। যদি আমেরিকার দিকে তাকাও, অনেক বেশি মারা গেছে না? তাহলে একটা জি দুর্ভিক্ষ, স্যার। একটা লার্জ এপিডেমিক হলে অনেক বেশি জনসংখ্যা কমে যায়। এগুলো যদি না হয়, অ্যাবসেন্স অফ ন্যাচারাল চেকস, যদি এদেশে কোনো ঘূর্ণিঝড়, ভূমিকম্প, তারপরে এপিডেমিক এগুলো না হয়, তাহলে জনসংখ্যা কমবে না। ক্রুড ডেথ রেটটা অনেক বেশি হয় না। মাস কন্ট্রোল অফ ডিজিজ, প্লেগ, স্মল পক্স, কলেরা, ম্যালেরিয়া, টিউবারকুলোসিস। এই যে যক্ষায়, পক্সে, স্মল পক্সের ফলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত, অনেক মানুষ মারা যেত। যদি এই ডিজিজগুলো কন্ট্রোলে চলে আসে, তাহলে মানুষ মরার হার অনেক কমে যায়, তাহলে ক্রুড ডেথ রেটটা কমে যায়। তাহলে নাম্বার অফ ডেথ পার 1000 পপুলেশন পার ইয়ার কেন কমবে? Absence of natural checks, mass control of disease, advances of medical sciences, extensive use of chemotherapy, etc. অনেক পেশেন্ট ট্রিটমেন্ট পাচ্ছে, সেজন্য মৃত্যুর হাত থেকে বেঁচে আসতেছে। তারপর হচ্ছে বেটার হেলথ ফ্যাসিলিটিস, এস্টাবলিশমেন্ট অফ প্রাইমারি হেলথ সেন্টার্স, ইম্প্যাক্ট অফ ন্যাশনাল হেলথ প্রোগ্রামস, ইমপ্রুভমেন্ট অফ ফুড সাপ্লাই, ইন্টারন্যাশনাল এইড ইন সেভারাল ডিরেকশনস। হ্যাঁ, development of social consciousness among the mass population. সোশ্যাল কনসিয়াসনেসটা কি? সামাজিক সচেতনতা। সামাজিক সচেতনতা কি? কি সচেতন হয়েছে এখন? স্যার, এপিডেমিকটা আমরা প্রিভেন্ট করব কিভাবে ওইটা নিয়ে সচেতনতা। সচেতনতা হচ্ছে আমি ডিস্টেন্স আছে, আমরা মানে মাস্ক পরে বের হইতেছি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেছি। মাস্ক পরতে হবে, বারবার হাত ধুতে হবে। জি স্যার। হ্যাঁ, তারা বাসা থেকে বের হচ্ছে না। তোমাদের কলেজগুলো বন্ধ কেন? সামাজিক সচেতনতার জন্য। শেষ। আপনি একটু একটার দিকে আসুন, আমি আপনার সাথে একটাই কথা বলবো। তাহলে গ্রোথ রেট কি? আমরা বার্থ রেট পড়লাম, ডেথ রেট পড়লাম। হ্যাঁ, ক্রুড বার্থ রেট থেকে ক্রুড ডেথ রেট বাদ দিলে যেটা হয়, ওইটাই তো গ্রোথ রেট। Population growth is the change in a population over time. Population growth rate is the rate at which a number of individuals in a population increases in given time period as a fraction of individual population. এই ডেফিনেশনটা কি ঠিক আছে? আমরা বলছি ক্রুড বার্থ রেট থেকে ক্রুড ডেথ রেট বিয়োগ দিলে যেটা হয়, ওটাই গ্রোথ রেট। এটা ঠিক কিনা? বার্থ রেট থেকে ডেথ রেট বিয়োগ দিলে যা থাকে। হ্যালো জি স্যার, ঠিক আছে। হ্যালো, ঠিক আছে।
বার্থ রেট থেকে ডেথ রেট থেকে যেটা বাদ দিলে ওইটাই কি গ্রোথ রেট? ধরো বার্থ হইলো 50 জনের, ডেথ হইলো 60 জনের, এটা কি হবে? এটা কি রেট হবে? জন্ম থেকে যদি মৃত্যু বেশি হয়ে যায়, হতে পারে না? জি স্যার। ওটা কি গ্রোথ রেট হবে? না। না। কেন না? এটা তো বাড়ে নাই, বুঝতেছো? যেহেতু আমরা বলতেছি জিনিসটা বাড়তে হবে, গ্রোথ রেট মানে কি? জনসংখ্যা বাড়া, পপুলেশন কখন বাড়বে? বার্থ রেট যদি গ্রোথ, বেশি ডেথ হয়। রেট হয়, ওটাই হচ্ছে গ্রোথ রেট। তাহলে যদি ডেথ রেট বেশি হয়ে যায় কি হবে? পপুলেশন ডিক্লাইনিং হবে, পপুলেশন কমতে থাকবে। তাহলে গ্রোথ রেটের অপোজিট কি? পপুলেশন ডিক্লাইনিং। যদি 0.5%-এর নিচে গ্রোথ হয় ওটাকে বলা হয় স্লো গ্রোথ। তাহলে এই গ্রোথ পৃথিবীতে মানে একটা জনসংখ্যা বাড়তে ডাবল হইতে লাগবে 139 বছর, আর 0.5 থেকে 1 হইলে 139 থেকে 70 বছর, 70 থেকেও 139 বছর। র্যাপিড গ্রোথ হচ্ছে 1 থেকে 1.5, 70 থেকে 47 বছর। ভেরি র্যাপিড গ্রোথ 35 থেকে 47 বছর। আর এক্সপ্লোসিভ গ্রোথ হচ্ছে যদি কোনো দেশের জনসংখ্যা গ্রোথ রেট 4% থাকে, তাহলে 18 বছরেই ওই দেশের ডাবল হয়ে যাবে। একটা ম্যাথ সবসময় থাকে পরীক্ষায়, ডাবলিং টাইম। বাংলাদেশের জনসংখ্যা ডাবল হবে কয় বছরে? বাংলাদেশের জনসংখ্যা ডাবল হয় 70 ইয়ার্সে। ঠিক আছে? আমাদের বর্তমান যে গ্রোথ রেট, এই গ্রোথ রেট অনুযায়ী আমাদের জনসংখ্যা ডাবল হবে 70 বছরে, 70 ইয়ার্স। এটা হচ্ছে পৃথিবীর জনসংখ্যা। Density of population কি? Density of population is defined as the number of person living per square kilometer of an area. একটা এরিয়ার মধ্যে প্রতি বর্গ কিলোমিটারের মধ্যে কয়জন মানুষ বাস করে, এটা হচ্ছে ডেন্সিটি অফ পপুলেশন, জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব কোথায় বেশি বাংলাদেশে? ঢাকাতে। ঢাকা। ঢাকায়। ঢাকায়। ঢাকা স্যার। হ্যাঁ, বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে ঢাকায়। শহরে না গ্রামে বেশি হয়? শহরে বেশি। শহরে স্যার। শহরে বেশি। শহরে বেশি কেন? মানুষ গ্রামে শিক্ষার থেকে জন্য, শহরে চলে আসতেছে এই কাজের জন্য, অন্যজন শহরে আসে। চাকরি করার জন্য। এগুলো নিয়ে একটা কোয়েশ্চেন আসে তোমাদের সবসময়, যে এগুলো আমরা মাইগ্রেশনে পড়বো। যে জনসংখ্যা কেন মানুষ গ্রাম থেকে শহরে আসে, কেন শহর থেকে গ্রামে যায়। এর আগে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইচ-এক্স স্ট্রাকচার অফ পপুলেশন পিরামিড। এইচ-এক্স পিরামিড বলে এটাকে। A population pyramid or H-X pyramid is a graphical presentation showing the distribution of various age group in a population of a country. একটা দেশের কোন বয়সের এবং কোন লিঙ্গের মানুষ বেশি, এটা আমরা একটা যখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দিই, ওটাকে বলা হয় এইচ-এক্স পিরামিড। এটা হচ্ছে এইচ-এক্স পিরামিড। এইচ-এক্স পিরামিড ধরো 0 থেকে 4 বছর বয়স, 10 থেকে 14, এক সাইডে দেখো এইজ লেখা আছে, সবগুলো এইজ। তাহলে কোন বয়সের এক একটা বার মানে এক একটা এজের। আর মেল হচ্ছে ব্লু, ফিমেল হচ্ছে গ্রিন।
এটা একদম পিরামিডের মতন একটা জি এই স্যার। গ্রাফ তোমরা এই গ্রাফটা একটা পিরামিডের মতো। এটা কি ভালো না খারাপ কি মনে হচ্ছে তোমাদের? এটা হচ্ছে জনসংখ্যা, সুদানের জনসংখ্যা 1995 সালে। এটা একটা পিরামিড। এই পিরামিডটা ভালো না খারাপ? এটা দেখে কি বুঝবা, দেশ সম্বন্ধে কি বুঝবা? কি মনে হয় কোন বয়সের মানুষ বেশি এখানে? এইজড পার্সন বেশি। Zero. 4 কি মানুষ বেশি? 0 to 4 এজ বেশি। 0 to 4 এইজ বেশি। তাহলে 0 to 4 এইজ হচ্ছে সর্বোচ্চ, ঠিক না? তার মানে কি পপুলেশন গ্রোথ অনেক বেশি, জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ছোট বাচ্চা 10 থেকে 14। এরপরে আস্তে 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 গিয়ে দেখা যাচ্ছে 70 বছরের পর মানুষ একদম বাঁচতেছে না। এটা দিয়ে কি বোঝা যায় বয়স্ক মানুষ কেন বাঁচতেছে না? হয়তো ট্রিটমেন্ট ভালো না, মারা যাচ্ছে বেশি। মারা যাচ্ছে বেশি, মানুষ ডেথ বেশি রেট বলছে, বেশি। বয়স্ক মানুষরা বাঁচতেছে না। ঠিক আছে, সবচেয়ে কাজ বেশি করতে পারে মানুষ কোন বয়সে? প্রোডাক্টিভ এজ কোনটা? Young age. ইয়াং। 20 থেকে তাহলে 0 থেকে 4 বছরের শিশু যেগুলা, 10 থেকে 14 বছরের শিশু যেগুলা, এগুলো সবগুলো তো একটা দেশের জন্য বোঝা। এদেরকে তোমার কি হয়, এদেরকে সাপোর্ট দিতে হবে। আর যেই বয়স থেকে মানে মানুষ কাজের মানুষ 20 থেকে শুরু করে ধরো 60 পর্যন্ত, ওই বয়সের মানুষ আস্তে আস্তে কমছে। এটাকে বলা হয় একদম টিপিক্যাল একটা পিরামিড শেপ। এই পিরামিডের জনসংখ্যা নিচের থেকে উপরের দিকে আস্তে আস্তে কমে গেছে। আবার যদি আমেরিকাটা দেখো 1950 সালের, ওদের দেখো বাচ্চা প্রোডাকশন অনেক বেশি, 0 to 4, যেটা এখানে মাঝখানে বয়সটা লেখা আছে মাঝখানে 0 to 4। আবার ওদের দেখো 25 থেকে 29, 30 থেকে 34, এগুলোর জনসংখ্যা অনেক বেশি। মানে প্রোডাক্টিভ যারা ইনকাম করতেছে, যারা দেশের বাইরে থেকে ইনকাম করে আনবে, যারা বিভিন্ন কাজ করে দেশকে উন্নত করবে, ওদের জনসংখ্যা অনেক বেশি। আবার দেখো 80+ মানুষও আছে, মানে অভিজ্ঞ মানুষ যে লাগে, অভিজ্ঞতাও ওদের আছে, কর্মক্ষম মানুষও আছে। এটা হচ্ছে একটা আইডিয়াল পিরামিড। তাহলে এই সেক্স পিরামিড কি? একটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন যেটা দিয়ে শোয়িং দ্য ডিস্ট্রিবিউশন অফ ভেরিয়াস এজ গ্রুপ ইন এ পপুলেশন অফ এ কান্ট্রি। ওই একটা গ্রাফ দেখলে তুমি বুঝে যাবা ওই দেশে কোন বয়সের জনসংখ্যা সবচেয়ে বেশি আছে। এটার ইম্পর্টেন্স কি? এই সেক্স পিরামিডের shows the contrast between planned and unplanned growth of population in developed and developing countries. It shows maximum population in developing countries are children, where the maximum population in the developed countries are middle aged. Shows that the health service in developing countries are inadequate and ineffective as compared to developed countries. এখন হেলথ সার্ভিস ডেভেলপিং কান্ট্রিতে ইনএফিশিয়েন্ট, ইনএডিকুয়েট, ডেভেলপ কান্ট্রির তুলনায়। কিভাবে বুঝবো? ওই যে সুদানে যে এজেড মানুষ, তার মানে কি ওরা ট্রিটমেন্ট পায় নাই বলে বেশি দিন বাঁচে নাই। আর আমেরিকাতে দেখো অনেক এজেড মানুষ রয়ে গেছে। ডিফারেন্স অফ সেক্স পিরামিড ডেভেলপিং এন্ড ডেভেলপড কান্ট্রিজ, এটা একদম ঘুরে ফিরে প্রশ্নটা আসে দুইটা এই ডেভেলপিং এন্ড ডেভেলপড কান্ট্রির এই সেক্স পিরামিডের ডিফারেন্স। দুইটাতেই কিন্তু গ্রাফগুলো আঁকতে হবে। একটা গ্রাফ হচ্ছে ডেভেলপিং কান্ট্রিজ গুলার, দেখা যাবে গ্রাফগুলো এরকম এরকম একটা গ্রাফ এঁকে দিবা। আর ডেভেলপড কান্ট্রি বললে মিডল এজে পেট মোটা, উপরের দিকে নিচের দিকে এভাবে।
আর ডেভেলপিং কান্ট্রিজ একদম টিপিক্যাল পিরামিডের মতো। In developing countries, the base is broad, which indicates the maximum number of population is young children. Birth rate is very high. The tip of pyramid is narrow. তাহলে পিরামিডের টিপটা থাকবে ন্যারো আর বেসটা থাকবে ব্রড। আর in developed countries, the pyramid shows the bulge in the middle and narrower base and tip. পিরামিডের বালজটা থাকবে মিডলের দিকেই আর narrower base and tip. The middle bulge portion represents the middle age group, which is more in number. Middle age group means the income generating population. As a result, better health, education, housing, etc. facilities. Age sex pyramid. বুঝতে পারছো তোমরা? What is age sex pyramid? So সুদান কি তাহলে ডেভেলপ কান্ট্রি? Developing country. সুদানেরটা হচ্ছে খারাপ, এখানে মিডল এজের মানুষ কম, এখানে বেসটা ব্রড থাকবে আর টিপটাও একদম ন্যারো হবে, কন্টিনিউয়াস ন্যারো হইতে 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 টিপে গিয়ে একদম ন্যারো হবে। আর ডেভেলপড কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস, এখানে দেখো মিডলের দিকে পেট মোটা, মানে যারা ইনকাম জেনারেটিং গ্রুপ ওদের সংখ্যা অনেক বেশি, যার ফলে ওরা ইনকামও করছে, ওরা কাজও বেশি করছে। ওদের উপর যারা বার্ডেন, যারা বেশি বয়স্ক এবং যারা একদম শিশু, ওদের সংখ্যা অনেক কম হতে হবে। সেন্সাস, সেন্সাস মানে হচ্ছে আদমশুমারি। আদমশুমারিটা কি? টোটাল কালেকশন, কালেক্টিং, কম্পাইলিং এন্ড পাবলিশিং ডেমোগ্রাফিক, ইকোনমিক এন্ড সোশ্যাল ডাটা পার্টেনিং টু স্পেসিফিক টাইমস টু অল পারসনস ইন এ কান্ট্রি। একটা নির্দিষ্ট সময়ে ডাটা কালেকশন করা, কম্পাইল করা এবং পাবলিশ করা। ডেমোগ্রাফিক, ইকোনমিক এন্ড সোশ্যাল ডাটাগুলা, এটাকে বলা হয় সেন্সাস। টাইপস অফ সেন্সাস, সেন্সাস দুই রকম, একটা হচ্ছে ডিফ্যাক্টো, একটা হচ্ছে ডি জুরি। ডিফ্যাক্টো হচ্ছে a person is counted at a place where he or she happens to be on the census day or night. যেদিন আদমশুমারি হবে সেদিন যে যেখানে আছে তাকে গুণা। আর ডি জুরি হচ্ছে a person is enumerated at his or usual place of residence. সেন্সাস কি? সেন্সাস হচ্ছে total process of collecting, compiling and publishing demographic, economic and social data. টাইপস হচ্ছে দুই রকম, একটা ডিফ্যাক্টো, একটা ডি জুরি। ডিফ্যাক্টো হচ্ছে যেদিন আমরা গুনবো সেদিন যে যেখানে থাকে, কেউ রেল স্টেশনে আছে, কেউ বাসে আছে, তাকে আমরা ওখানেই গুনবো। বাংলাদেশের জনসংখ্যা কত, ওই দিনেই গুনা হবে। আর ডি জুরি হচ্ছে যার বাসা যেখানে, রেসিডেন্সিয়াল প্লেস অনুযায়ী বাসায় বাসায় গিয়ে কাউন্ট করবে এই বাসায় মানুষ কয়জন। বাংলাদেশে কোন সিস্টেমে মানুষ গুণা হয়? সেকেন্ডটা স্যার, ডিজিওর। ডিজুর। তাহলে ডিজুর হলে আজকে কেউ একজন হোস্টেলে আছে, তাকে হোস্টেলে কাউন্ট করবে, নাকি তার বাসায় গেলে ওখানেই বলে দিবে আপনাদের বাসায় কয়জন আছে মানুষ, ওভাবে বলবে। ঠিক আছে? বাসায়। ডিফ্যাক্ট, তুমি আজকে জার্নিতে আসো, তোমাকে ওখানেই গুনতে হবে, কিন্তু ডিজুরে ওখানে গুনবে না, শুধুমাত্র রেসিডেন্সিয়াল বাসাগুলোতে যাবে, ওখানে গিয়ে জিজ্ঞেস করবে আপনাদের বাসায় টোটাল মানুষ কয়জন, ওভাবেই গুনবে। তাহলে সেন্সাসের দুইটা টাইপ, ডিফ্যাক্টো এন্ড ডি জুরি। ভাইভা কোশ্চেন সবসময় জিজ্ঞেস করে সেন্সাস কি? সেন্সাস হচ্ছে কালেক্টিং, কম্পাইলিং and publishing demographic, economic and social data pertaining to a specific times to all persons in a country. The two types,
de jure and de facto. 1750 সালে ফার্স্ট ইভার সেন্সাস ওয়াজ মেড ইন সুইডেন। 1790 সালে ইউএসএ তে হয়। 1801 সালে ইউকে তে হয়। 1836 সালে ফ্রান্সে হয়। 1871 সালে কানাডা। 1872 ব্রিটিশ ইন্ডিয়া। 1951 ফার্স্ট সেন্সাস ইন পাকিস্তান। 1974 ফার্স্ট সেন্সাস ইন বাংলাদেশ। বাংলাদেশে প্রথম আদমশুমারি কখন হয়? 1974. শিওর? তো এখানে তো নিয়ে লেখা। আমি প্রশ্ন করেছি বাংলাদেশে প্রথম আদমশুমারি কখন হয়, সেন্সাস কখন হয়? এটার আনসার হচ্ছে 1974। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে আসলে হ্যাঁ স্যার ডিজুর মেথডে যদি বাংলাদেশের জনসংখ্যা কাউন্ট করে তাহলে স্যার যারা হচ্ছে রাস্তাঘাটে থাকে কিংবা অনেকের তো বাসা বাড়ি নাই, তো ওনাদেরকে কি কাউন্ট করা হয় বা ওদেরকে কাউন্ট করলে কেমনে করে? ওভাবেই করে, রাস্তাঘাটে কাউন্ট করে, ওর বাসা এখানেই। এগুলো কিছু জিনিস প্লাস মাইনাস করে নাই, হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশে কয়টা হোম আছে, কয়টা রেসিডেন্ট আছে, ওভাবে হিসেব করে। তোমাদের বাসায় যাবে, জিজ্ঞেস করবে তোমাদের বাসায় জিজ্ঞেস করবে আপনার মেয়েটা কোথায়, বলবে যে ও তো হোস্টেলে, কিন্তু ওকে এখানেই কাউন্ট করে ফেলা হবে, যার ফলে কোন এলাকায় কতজন এটা বের হয়ে যায়। আর বাংলাদেশের মানুষ এত ফ্লোটিং, যদি এভাবে গুনতে যাই যে যেখানে আছে একদিনে গুনতে হবে, এত ভলান্টিয়ার কোথায় পাবো আমরা? 18 কোটি মানুষ একদিন 2 দিনে গোনা সম্ভব না। আর মানুষ এত ফ্লোটিং, আজকে এখানে আছে কালকে ওখানে যাচ্ছে। দিন মজুরের সংখ্যা দেশে বেশি। 1872 সালে যেই সেন্সাসটা হয়েছে ব্রিটিশ ইন্ডিয়াতে, ওটাতে আমাদের পূর্বপুরুষরা ছিল না? এই এলাকায় প্রথম সেন্সাস হয়েছে 1872 সালে ব্রিটিশ ইন্ডিয়াতে। 1951 সালে যে সেন্সাস হয়েছে পাকিস্তানে, পাকিস্তান আমলে, পাকিস্তান আমলে যে সেন্সাস হয়েছে, ওখানে কি আমাদের এই এলাকার মানুষ ছিল না? ছিল স্যার। ছিল। তাইলে এই এলাকায় প্রথম প্রথম হয়েছে 1872 সালে, তারপর পাকিস্তান আমলে 1951 সালে হয়েছে, আর বাংলাদেশ হওয়ার পরে প্রথম হয়েছে 1974 সালে। 1951 সালে যদি পাকিস্তানে আদমশুমারি হয়ে থাকে, সেন্সাস হয়ে থাকে, তাহলে 1971 পরে জনসংখ্যা কমবে না বাড়বে? কমবে স্যার। যুদ্ধে অনেক মারা গেছে। অনেক মারা গেছে, কিন্তু বাস্তবে কি হইলো? বেড়ে গেল। কেন? বাংলাদেশের পপুলেশন 1901 সালের মার্চের 1 তারিখ 2,89,27,786। 1911 সালে এসে হয়েছে প্রতি 10 বছর পর পর সেন্সাস হয়। তোমরা জেনে রাখো, প্রতি 10 বছর পর পর সেন্সাস হয়। তাহলে 1901 ছিল 2,89,00,000। তারপরে 1911-তে এসে গেল 3,15,00,000। 1921 হয়েছে 3,52,00,000। 1931 হয়েছে 3,56,00,000। 1901 থেকে 1911 কত বাড়ছে? প্রায় 1 কোটি বেড়ে গেছে। 1 কোটি বাড়ছে। জি স্যার।
কেমনে 1 কোটি বাড়ছে? 2,89,00,000 থেকে 3,15,00,000, মাত্র 16 লাখ বাড়ছে। ঠিক আছে, যদিও 2 থেকে 3 হয়ে গেছে, তোমাদের মনে হচ্ছে অনেক বেড়ে গেছে, অনেক বাড়ে নাই কিন্তু। 2,89,00,000 ছিল, এটা 3,15,00,000 হয়েছে। তাহলে কত বাড়লো? 16 16 লাখ। 26 লাখ। না? হুম, প্রায় বাড়ছে। 1911 থেকে 1920, এই 10 বছরে বাড়ছে কয়জন? 3,15,00,000 আর 3,52,000, সরি 3,15,00,000 আর 3,52,000। 52 থেকে 15 গেলে কত? 37। তাহলে 1901 থেকে 1911-তে বাড়লো 26, 1911 থেকে 1921-এ বাড়লো 37, 1921 থেকে 1931-এ বাড়ছে মাত্র 4 লাখ পপুলেশন। কেন? 1921 থেকে 1931-এর মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের একটা ইফেক্ট গেছে, দেশে দুর্ভিক্ষ গেছে, অনেকগুলো প্রবলেম ছিল 1921 থেকে 1931-এ। সেই কারণে প্রচুর জনসংখ্যা মারা গেছে। মারা যাওয়ার ফলে জনসংখ্যাটা ওভাবে বাড়ে নাই 1921 থেকে 31-এ। 31 থেকে 41-এর মধ্যে যদি দেখো, 3,56,3,56,00,000 থেকে এটা হঠাৎ করে 4,19,00,000 হয়ে গেছে। তাহলে বাংলাদেশের জনসংখ্যা বেশি বাড়ছে 1941 থেকে 1951-এর মধ্যে, 1931 থেকে 41-এর মধ্যে, সরি। এরপর 41 থেকে 51 আবার দেশভাগ হইল, কিছু মানুষ এদিক থেকে চলে গেল, ওদিক থেকে আসছে কিছু, কিন্তু 4,19,00,000 থেকে 4,41,00,000 হয়েছে। বাড়ছে কতজন? 20 লাখ। প্রায় 22 লাখ বাড়ছে। হ্যাঁ, 22 লাখ মানুষ বাড়ছে 1941 থেকে 1951। বলা হয় কি 47-এ অনেক মানুষ বাংলাদেশ থেকে চলে গেছে, গেছে, জনসংখ্যা তো 20 লাখ বেড়ে গেছে। সো ওখান থেকে আসছে না আবার? আসছে তো। শোনো, এখানে হিসেব করতে হবে আমাদের জনসংখ্যা 1931 থেকে ওই গ্রোথ রেট থাকলে তো এখানে আরো বেশি বাড়ার কথা। অনেক মানুষ ইনজিউর্ড, অনেক মানুষ চলে যাওয়ার ফলে জনসংখ্যা কিন্তু ওইভাবে বাড়ে নাই, কিন্তু যেহেতু এই দেশের গ্রোথ রেট বেশি, জনসংখ্যা কিছুটা বাড়ছে। 1961-তে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 5,52,52,663। 1961 থেকে 1974 দেশের জনসংখ্যা হয়ে গেল 7,14,00,000। আবার একটা ফাইনাল কাউন্ট যখন করলো, দেখা গেল 7,63,98,000। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার কত? উনিশশো থেকে 1974-এ গিয়ে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 2 কোটি জনসংখ্যা বেড়ে গেছে, 5,52,00,000 থেকে 7,14,00,000। তার মানে বাংলাদেশের 71 সালের যুদ্ধে এত মানুষ, 30 লাখ মানুষ মারা গেল, জনসংখ্যা যে হারে কমার কথা ছিল আরো 2 কোটি বেড়ে গেছে। বাংলাদেশ থেকে যত মানুষ পালাইছে, বাংলাদেশে অনুপ্রবেশ করছে তার থেকে বেশি মানুষ। আমাদের সেন্সাসে এটাই বলে। এরপর দেখুন 1974 থেকে 81-এর মধ্যে 8,71,00,000 হইল, 1991-তে 10,63,00,000 হইল, 2001-কে গিয়ে হলো 12,43,00,000, 2011-তে 14,23,00,000। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের গ্রোথ রেট বেড়ে গেছে। আমাদের গ্রোথ রেট কি আগে থেকে বেশি ছিল, নাকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গ্রোথ রেট বেড়ে গেছে? এটা কোনোভাবেই হিসাব করা সম্ভব না, কারণ আগে গ্রোথ রেট ছিল
টোটাল পাকিস্তানের, তার আগে গ্রোথ রেট ছিল টোটাল ব্রিটিশ ইন্ডিয়ার, একটা অ্যাভারেজ হয়ে গেছে। কিন্তু এই এলাকার মানুষের গ্রোথ রেট আসলে বেশি, এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা বুঝতে শুরু করছি। সেই গ্রোথ রেটটাকে আমরা কমানো শুরু করলাম। বাংলাদেশের 5th পপুলেশন সেন্সাস হয়েছে 5 দিন ব্যাপী, 15 মার্চ থেকে 19 মার্চ 2011। ইনুমেরেটরস গণনাকারী ছিল 3,10,000, সুপারভাইজার ছিল 60,000। একজন সুপারভাইজার 6 থেকে 7 জন গণনাকারীকে অবজার্ভ করছে। ওয়ান নিউমেরেটর কালেক্টেড আপ টু 120 হাউসহোল্ড, মানে একজন গণনাকারী 120টা ঘর কাউন্ট করছে, কালেক্ট করছে ডাটা। এইভাবে বাংলাদেশে 5 দিন ব্যাপী আদমশুমারি হয়েছিল 2011 সালে। তাহলে নেক্সট আদমশুমারি কখন বাংলাদেশে, সেন্সাস কখন হবে? 2021 সালে 21 সালে স্যার। সামনের বছর। বাংলাদেশের নেক্সট সেন্সাস কত সালে? 2021 সালে। 2024। 2021 হবে। হ্যাঁ, 10 বছর পর পর, প্রতি 10 বছর পর পর হয়। এটা সবাই মাথায় ঢুকে রাখো, প্রতি 10 বছর পর পরে সেন্সাস হয়েছে। ঠিক আছে? তাহলে বাংলাদেশের জনসংখ্যা প্রতি 10 বছর পর পর গণনা করা হয়। সেই হিসেবে 1921 সালে বাংলাদেশের আবার সেন্সাস হবে। তাহলে 2020 সালের বাংলাদেশের জনসংখ্যা তো আমরা কিভাবে বলি? আমরা যদি হিসেব করে বলি, যেহেতু সেন্সাসে 9 বছর হয়ে 9 বছরে আমার এত জনসংখ্যা বাড়ছে, তাহলে 2000 সালের জনসংখ্যা 20 সালের জনসংখ্যা 20 সালের জনসংখ্যা অ্যাকুরেট নেই, হচ্ছে একটা গেস করা। 21 সালে যে জনসংখ্যাটা আবার কাউন্ট হবে ওইটা হচ্ছে অ্যাকুরেট, এবং ওইটা হবে বাংলাদেশের 6 পপুলেশন সেন্সাস হচ্ছে 15 মার্চ থেকে 19 মার্চ 2011। এগুলো জিজ্ঞেস করে লাস্ট সেন্সাস কখন হয়েছে। আমাদের যে 14 কোটি 23 লাখ মেল ফিমেল রেশিও ছিল 100.3 ভার্সেস 100। বাংলাদেশে মেল ফিমেল প্রায় সমান সমান। গ্রোথ রেট ছিল 1.34%। ডেন্সিটি অফ পপুলেশন ছিল 964 পার স্কোয়ার কিলোমিটার। ঢাকা ডিস্ট্রিক্টে 8,111 জন পার স্কোয়ার কিলোমিটারে, আর বান্দরবনে ছিল সবচেয়ে কম 86% পার স্কোয়ার কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 86 জন। প্রতি ফ্যামিলিতে আমাদের টোটাল পাবলিক ছিল 4.4। আরেকটা টপিক হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন কি? Migration is a form of geographical mobility involving a change of usual residence between clearly defined geographical units. Migration is a form of geographical mobility, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হবে ভৌগোলিক অবস্থান থেকে, involving a change of usual residence between clearly defined geographical units. Two types of migration: internal migration, international migration. Internal migration, when migration occurs one politico-administrative to another one, called internal migration. Politico-administrative মানে কি? একজন আগ্রাবাদ থেকে শমশেরপাড়া আসলো, সে সংসদীয় আসন একটা থেকে আরেকটাতে চলে আসছে না? জি স্যার। এটাকে বলা হয় পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ। অথবা একটা থানা থেকে, একটা থানা কেন্দ্রিক যে এগুলো আছে, থানা এক থানা থেকে আরেক থানায় চলে আসছে, এটাকে বলা হয় ইন্টারনাল মাইগ্রেশন। তার মানে তো তোমরা অনেকেই ডেইলি ইন্টারনাল মাইগ্রেশন করো।
একটা এলাকা থেকে আরেকটা এলাকায় চলে আসো। টাইপস অফ ইন্টারনাল মাইগ্রেশন। ইন্টারনাল মাইগ্রেশন আবার 4 রকম: রুরাল টু আরবান, আরবান টু রুরাল, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে। রুরাল টু রুরাল, এক গ্রাম থেকে আরেক গ্রামে। আরবান টু আরবান, এক শহর থেকে আরেক শহরে। এগুলো কেন হয়? এক গ্রাম থেকে আরেক গ্রাম কেন যেতে পারে মানুষ? দুর্যোগের সময় স্যার। নদী ভাঙ্গন এলাকা আছে না, ধরো ওর এলাকায় নদী ভেঙে গেছে, ও এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে গেছে। অনেক সময় বিয়ের কারণে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যায়। আবার অনেকে ইচ্ছে করেই বেটার লিভিং এর জন্য, যে এই গ্রামটা ভালো লাগতেছে না, আরেক গ্রামে গেলে ওখানে আমাদের আত্মীয় স্বজন বেশি আছে, ওখানে থাকলে শান্তিতে থাকতে পারবো। আর এক শহর থেকে আরেক শহরে বেশিরভাগ মানুষ কেন যায়? স্যার চাকরির জন্য। চাকরির জন্য। চাকরির জন্য এবং বেটার ফিউচারের জন্য। তাহলে এগুলো কজ গুলো জানতে হবে, সবগুলো কজেস অফ রুরাল টু আরবান। মানুষ গ্রাম থেকে কেন শহরে আসে? অ্যাক্সেস টু ম্যান পাওয়ার ইন এগ্রিকালচার ফিল্ড। গ্রামে এখন কৃষিকাজে অনেক মানুষ, ওখানে চাকরি নাই, সেজন্য মানুষ চাকরির জন্য শহরে চলে আসে। ফর মোর জব অপরচুনিটিস ইন আরবান এরিয়া, মোর এডুকেশন ফ্যাসিলিটিস। গ্রামে পড়ালেখা ফ্যাসিলিটিস নাই কিংবা উচ্চশিক্ষা নাই, উচ্চশিক্ষার জন্য ওরা গ্রাম থেকে শহরে চলে আসে। ফর বিজনেস পারপাসেস, অ্যাবিলিটিস, মডার্ন অ্যামেনিটিস, ট্রান্সফার অফ গভর্নমেন্ট এন্ড প্রাইভেট এমপ্লয়িজ। অনেক সময় ট্রান্সফারের কারণে গ্রাম থেকে শহরে চলে আসে। ইম্প্যাক্ট অফ রুরাল টু আরবান মাইগ্রেশন। এই যে গ্রাম থেকে শহরে আসতেছে, এটার ইম্প্যাক্ট কি? এক্সপেনশন অফ আরবান এরিয়া, শহর এলাকা বড় হয়ে যাচ্ছে। ইনক্রিজ অফ পপুলেশন ডেনসিটিস, জনসংখ্যার ঘনত্ব বেড়ে যাচ্ছে। প্রবলেম ইন হাউজিং, হেলথ অ্যান্ড স্যানিটেশন, ওয়াটার, এডুকেশন অফ এসেনশিয়ালস। Social problems like hijacking, snatching, terrorism, teasing of girls, disobedience to parents and guardians. Causes of urban to rural migration. শহর থেকে কেন গ্রামে যাই? Self-employment, after completion of education, getting no job in the cities. এখন এটা বেশি হচ্ছে যেহেতু শহরে চাকরি নাই, নিজে নিজে চাষাবাদ করার জন্য কিংবা অন্য কাজ করার জন্য গ্রামে চলে যাচ্ছে। After retirement from the job, after getting employment due to posting, transfer of official and staff, environmental pollution in the urban area, social insecurities, lack of relatives and health reasons. অনেকে দেখা যায় শহরের মধ্যে আত্মীয় স্বজন কম, ওরা মনে করে আমি গ্রামে চলে গেলে অনেক আত্মীয় স্বজনের সাথে থাকবো, শেষ জীবনটা ওখানেই কাটাবো। এই কারণে মানুষ সাধারণত শহর থেকে গ্রামে যায়। এখানে দুটো ফ্যাক্টর কাজ করে, পুল ফ্যাক্টর এবং পুশ ফ্যাক্টর। আমরা নেক্সট ক্লাসে আলাপ করব। আজকের পার্সেন্টেজ দিল। বেলাল তো নাই, বেলাল আছে? স্যার বেলাল স্যারকে আমি প্রবলেম স্যার একটু ইমার্জেন্সিতে ভিজিট ছিল হসপিটালে, তো স্যার এই জন্য ক্লাস করতে পারতেছে না, কালকে স্যার ছিল না। তাহলে আপনার তুমি পার্সেন্টেজটা পাঠিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা স্যার। এখন প্রেজেন্ট আছে 38 জন, 37। ঠিক আছে, হ্যাঁ, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।